আজকে আমরা এই ভিডিওটির ৫ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা এখনই দেখে আসো। এপিসোডগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে, এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখি সেই সময় অন্ধকার জাদুকরটা নতুন একটা জায়গায় লুকিয়েছিল। এর আগে শিকারীরা যেসব অপরাধীকে ধরেছিল তাদের কয়েকজন কোনোভাবে তার কাছে পৌঁছে যায়। তারা গিয়ে বলে যে সোফিয়া শিকারীদের সাথেই আছে আর তারা নিজেদের চোখে তাকে দেখেছে। তখন অন্ধকার জাদুকর বলল, যদি কেউ তার পরিচয় ফাঁস করে তাহলে হয় তাকে মেরে ফেলো, না হলে তাকে ব্যবহার করে ওদের ওপর চাপ দাও যতক্ষণ না তার কাছে পৌঁছতে পারো। এই কথা বলার পরই সে বুঝে গেল যে তাদের হার এখন শুধু সময়ের ব্যাপার। রাজধানীতে আর তাদের থাকার কোনো জায়গা নেই, ধরা পড়ার আগেই পালাতে হবে। তাই সে তার লোকদের আদেশ দিল সোফিয়ার কাছে যেতে, তাকে সাবধান করতে আর জানিয়ে দিতে যে তারা পালিয়ে যাবে। এদিকে ক্রে তদন্তকারী আর গিল্ড মাস্টারের সাথে বসেছিল। তারা বারবার জানতে চাইছিল কিভাবে সে দানবটাকে হারিয়েছে, কিভাবে যুদ্ধের জায়গাটা আগে থেকেই জানত, আর তার কাছে আরও কোনো দরকারি তথ্য আছে কিনা। কিন্তু ক্রে আসলে কিছুই জানত না, সবই কেবল ভাগ্যের জোরে হয়ে গিয়েছিল। তাই সে বলল, দুঃখিত, এই মিশনের দায়িত্ব এখন স্ট্রাই এর হাতে। কোনো তথ্য জানতে চাইলে তার সাথেই কথা বলতে হবে। ঠিক সেই সময় অন্ধকার জাদুকরের লোকেরা টালিয়ার কাছে পৌঁছে যায়। সোফিয়ার সাথে চেহারার এত মিল ছিল যে তারা টালিয়াকেই সোফিয়া ভেবে বসে। তখন অন্ধকার জাদুকর তাকে বলল, ভালো কাজ করেছ সোফিয়া, এখন তুমি তোমার স্বাধীনতা ফিরে পেতে পারো আর এতদিন যে ছদ্মবেশে কাঁপতে কাঁপতে লুকিয়েছিলে সেটা ফেলে দিতে পারো। টালিয়া অবাক হয়ে বলল, সোফিয়া, না, আমি টালিয়া, স্ট্রাইয়ের সহকর্মী। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। সবাই নিশ্চিত ছিল যে সেই আসলে সোফিয়া আর তার সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে অথবা নিজের ওপর ভুল কোনো জাদু করে ফেলেছে। এই অবস্থার মধ্যেই টালিয়া আটকে ছিল যতক্ষণ না সোফিয়া সেখানে এসে তার পাশে দাঁড়ালো। দুজনের চেহারার মিল এতটাই অবিশ্বাস্য ছিল যে সবাই হতবাক হয়ে গেল। তখন সোফিয়া বলল, আমি জানি আমার চেহারা দেখে তোমরা অবাক হয়েছ, কিন্তু আমরা দুজন এক নই। সত্যি বলতে টালিয়া আমার মতো না, বরং আমিই তার মতো দেখতে। কারণ এটাই তার আসল রূপ। আর এখন আমি তোমাদের আমার সত্যিকারের রূপ দেখাবো। এরপর সেই মুহূর্তেই সোফিয়া তার আসল রূপ প্রকাশ করল। সবচেয়ে বড় ধাক্কাটা তখনই লাগলো যখন দেখা গেল সে দেখতে একদম স্ট্রাইয়ের মতো। অন্ধকার জাদুকর পুরো হতভম্ব হয়ে গেল। সে তো ভাবতেই লাগলো সোফিয়া হয়তো স্ট্রাইয়ের ছদ্মবেশ নিয়েছে। তখন স্ট্রাই হেসে বলল, হ্যাঁ, আমিই আসল স্ট্রাই। সোফিয়া বলে কেউ ছিল না। ওই পরিচয়টা আমি নিজেই বানিয়েছিলাম শুধু তোমার কাছে পৌঁছনোর জন্য। অন্ধকার জাদুকর, তোমার সব পরিকল্পনা আর ষড়যন্ত্র জানার জন্যই আমি এই নাটক করেছি। তাই তোমার প্রতি অনুগত হওয়ার ভান করেছি, তোমার শপথ নিয়েছি, এমনকি তোমার শিষ্য আর ডান হাতও হয়েছি। সবকিছুই ছিল একটা চাল। সে আরও বলল, আমি তোমার ল্যাব আর এর ভয়ঙ্কর জিনিসগুলো দখল করতে চেয়েছিলাম, কারণ এগুলো খুবই বিপজ্জনক। ভালো কাজে ব্যবহার না করলে এগুলো অশুভ শক্তিতে পরিণত হবে আর সেটা হবে ভয়াবহ। এখন সবকিছু আমার নিয়ন্ত্রণে। চিন্তা করো না, আমি এগুলো ঠিকভাবে সামলাবো, যেমন আমি আকাশাকে সামলেছিলাম। ক্রেয়ের উপর আঘাত করার আগেই আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি জানতাম ক্রে যদি সরাসরি তার সামনে যেত তাহলে ধ্বংস হয়ে যেত। এই প্রজেক্টের পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, তাই এটাকে রক্ষা করব আর ভালো কাজে ব্যবহার করব। আর তোমার জায়গা হলো তোমার অপলাগী সঙ্গীদের সাথে কারাগারে। স্ট্রাইয়ের কথা শুনে অন্ধকার জাদুকর রাগে ফেটে পড়ল। একটা লেভেল 2 অ্যালকেমিস্ট কিভাবে তাকে বোকা বানিয়ে জিতে গেল এটা সে মানতেই পারছিল না। প্রতিশোধ নেওয়ার জন্য সে তার সব র্যাথারদের স্ট্রাইয়ের উপর ছেড়ে দিল। কিন্তু আসল চমকটা তখনই দেখা গেল, দানবগুলো স্ট্রাইকে আক্রমণই করল না, কারণ শুরু থেকেই স্ট্রাইই ছিল তাদের প্রশিক্ষক। রাগে পাগল হয়ে অন্ধকার জাদুকর তার শেষ অস্ত্র ব্যবহার করল। নিজের জাদুর দণ্ড থেকে সে ফ্লেম স্ট্রাইক ছুড়ে দিল। এত ভয়ঙ্কর শক্তি ছিল সেটা যে এক আঘাতেই সব র্যাথার ধ্বংস হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্ট্রাই আগুনের ভেতর থেকে প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। তার শক্তিতেও কোনো কমতি ছিল না। সে বলল, যতক্ষণ এটা আমার কাছে আছে আমি হারব না। এটা স্ট্রায়ার স্লাইম, এটা আমার নিজের তৈরি, আর এটা সব ধরনের মানা শক্তি শুষে নিতে পারে। অন্ধকার জাদুকর ভয়ে কাঁপতে লাগল। সে মনে মনে ভাবল, যদি এই স্লাইম সত্যিই মানা শক্তি খেয়ে ফেলে তাহলে তো পুরো পৃথিবীই ধ্বংস হয়ে যাবে, কারণ এই দুনিয়ার ভিত্তিই হল মানা। তখন স্ট্রাই বলল, আমি এখনও এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। তবে এটা শুধু তোমার মতো দুর্নীতিগ্রস্ত জাদুকরদের শক্তিই খেয়ে ফেলে। তার কথা শুনে জাদুকর লর্ডের মনে ভয় ঢুকে গেল। সে বুঝে গেল এবার তার শেষ সময় এসে গেছে। তাই স্ট্রাই তার কাছে পৌঁছানোর আগেই পালানোর প্রস্তুতি নিতে সে নিজের লোকদের আদেশ দিল। সত্যিই অন্ধকার জাদুকর পালানোর চেষ্টা করেছিল। কোনোভাবে সে বের হওয়ার দরজার কাছেও পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বিশাল একটা দানব এসে সামনে এসে তাকে জোরে ধাক্কা মেরে আবার আস্তানার ভেতরে ফেলে দিল। দানবটা যখন নিজের আসল রূপ দেখালো তখন সেটা এত ভয়ঙ্কর লাগছিল যে সবাই আতঙ্কিত হয়ে গেল। তখন স্ট্রাই বলল, তোমার ল্যাবের জিনিসপত্র দিয়েই আমি এই দানবটা তৈরি করেছি, আর তোমাকে শেষ করবে আমি না,
ও করবে। দানবটা ধীরে ধীরে জাদুকর লর্ডের দিকে এগোতে লাগল আর বারবার বলতে লাগল, আমি তোমাকে মেরে ফেলব, আমি তোমাকে মেরে ফেলব। এরপর সে জাদুকর লর্ডকে ধরে ফেলল, গলা চেপে ধরল আর শেষ পর্যন্ত তার জীবন সেখানেই শেষ করে দিল। এভাবেই সেই জাদুকর লর্ডের অশুভ শক্তির শেষ হয়ে গেল আর পৃথিবী তার হাত থেকে মুক্তি পেল। এরপর স্ট্রাই ক্রের কাছে গেল এবং জানালো যে তার মিশন সফলভাবে শেষ হয়েছে। তবে সে কখনোই বলেনি যে সেই সোফিয়ার ছদ্মবেশে ছিল কিংবা পুরো ঘটনার সত্যিটাও কাউকে জানায়নি। শুধু তাই না, টালিয়ার স্মৃতিও মুছে দিয়েছিল যেন সে সবকিছু ভুলে যায় আর কখনো সত্যিটা প্রকাশ না করতে পারে। স্ট্রাই শুধু ক্রের কাছে একটা অনুরোধ করল। সে বলল, ল্যাবের সব জিনিস তো সাম্রাজ্যে পাঠানো হবে, কিন্তু আমি একটা হেইট ইটার চাই। ক্রে রাজি হয়ে গেল। এরপর সে স্ট্রাইকে জিজ্ঞেস করল তার সবচেয়ে বড় শত্রু সোফিয়ার কি হয়েছে। স্ট্রাই শান্তভাবে বলল, চিন্তা করো না, সোফিয়া আর কখনো ফিরে আসবে না। ক্রে ভেবেছিল স্ট্রাই হয়তো সোফিয়াকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে বুঝতেই পারেনি যে স্ট্রাই আর সোফিয়া আসলে একই ব্যক্তি ছিল। পরে ক্রে গিল্ড মাস্টার আর তদন্তকারীদের সাথে বসে ঠিক করছিল ল্যাব থেকে কোন কোন জিনিস সাম্রাজ্যে পাঠানো হবে। তখন ক্রে বলল, তোমরা সব জিনিস নিয়ে যেতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আকাশা নামের দানবটা আর একটা হেট ইটার চাই। তদন্তকারীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, এত ভয়ঙ্কর একটা প্রাণী তুমি কেন চাইছ? মজার ব্যাপার হল, ক্রে নিজেই ভাবত হেইট ইটার আসলে কোনো জাদুর ওষুধ ছাড়া আর কিছু না। তারপরও তদন্তকারীরা তার অনুরোধ মেনে নিল আর তাকে একটা হেইট ইটার দিয়ে দিল। ওই সময় স্ট্রাই ক্রেকে তার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ দিল। তারপর সে নিজের জিনিসপত্র গুছাতে চলে গেল, কারণ তাদের ক্ল্যানের সদর দপ্তরে ফিরে যেতে হবে। এদিকে গিল্ড মাস্টার ক্রের সাথে একা কথা বলতে চাইল। দুজন আলাদা হয়ে বসার পর সে বলল, শোনো, উৎসব তো শুরু হতে যাচ্ছে, তাই রাজধানী এখন বিভিন্ন জায়গা থেকে আসা মানুষে ভরে গেছে, আর আমি খবর পেয়েছি সেই অতিথিদের মধ্যেই একজন হলো আর্নাল্ড। গিল্ড মাস্টার বলল, শোনো, আর্নাল্ড কিন্তু সাধারণ কেউ না, সে সপ্তম স্তরের একজন শিকারী আর নিজের হাতে ড্র্যাগন পর্যন্ত মেরেছে। তারপর একটু থেমে আবার বলল, তবে তার একটা দুর্বল দিক আছে, সে গ্রামের ছেলে, মিস্ট ভিলেজ নামে ছোট্ট একটা গ্রাম থেকে এসেছে। ক্রে ঠান্ডা গলায় উত্তর দিল, সে সপ্তম স্তরের শিকারী আর আমি অষ্টম স্তরের। আমি চাইলে খুব সহজেই ড্র্যাগন মারতে পারি। তার আর আমার মধ্যে এমন কোনো পার্থক্য নেই যে আমি তাকে ভয় পাবো বা আলাদা সম্মান করব। ক্রের কথা শুনে গিল্ড মাস্টার বেশ স্বস্তি পেল। সে খুশি হয়ে ক্রের কাঁধে চাপড় দিল, তারপর সেখান থেকে চলে গেল। কিন্তু সে বুঝতেই পারেনি তার এই বন্ধুত্বপূর্ণ চাপড়টা আসলে ক্রের উপর প্রভাব ফেলেছিল। ভাগ্য ভালো ছিল যে ক্রে তখন প্রাচীন আংটিগুলোর একটা পরেছিল, তাই আঘাতের শক্তিটা তার শরীরে না গিয়ে আংটির মধ্যে চলে যায়। এর ফলে তার শরীরের সব মানা শক্তি শুষে নেওয়া থেকে সে বেঁচে যায়। এর কিছুক্ষণ পরই ক্রে আর স্ট্রাই রাজধানীর সদর দপ্তর ছেড়ে বেরিয়ে গেল। ঠিক তখনই আর্নাল্ড রাজধানীতে ঢুকছিল নিজের উপস্থিতি জানাতে দিতে। সে নিজের দলের সাথে বসে উৎসবে কি করবে সেটা নিয়ে কথা বলছিল। তখন তার দলের একজন বলল, রাজধানীর সবাইকে বুঝতে হবে আমরা কতটা শক্তিশালী দল। আমরা গ্রামের মানুষ বলে কেউ আমাদের ছোট ভাববে না। সবাইকে আমাদের সম্মান করতে হবে, ভয়ও করতে হবে, কারণ আমাদের দলে আছে সবচেয়ে শক্তিশালী ড্রাগন স্লেয়ার আর্নাল্ড। এই কথা শুনে আর্নাল্ডের ভেতরে গর্ব আরো বেড়ে গেল। সেও তাদের কথার সাথে একমত হল। এদিকে ক্রে আর স্ট্রাই ক্ল্যানের সদর দপ্তরে পৌঁছে গেল। সেখানে স্ট্রাই প্রথমবারের মতো হেইট ইটারটাকে খাঁচা থেকে বের করল। তখনও সেটা ছোট ছিল আর দেখতে বেশ শান্ত স্বভাবের লাগছিল, তবুও আভা ওটাকে দেখে ভয় পেয়ে গেল। স্ট্রাই তাকে শান্ত করে বলল, ভয় পেও না, আমি এটাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন এটা কখনো আমাকে বা ক্রেকে আঘাত না করে। নিজেই দেখো, সত্যিই প্রাণীটা ক্রের কাছে এসে খেলতে শুরু করলো, তাকে জড়িয়ে ধরল, কিন্তু একটুও ক্ষতি করল না। ঠিক তখনই ক্রে বুঝতে পারল তার সব প্রাচীন আংটি থেকে মানা শক্তি ধীরে ধীরে শুষে নেওয়া হচ্ছে, আর দুর্ভাগ্যজনকভাবে তার কাছে থাকা সব প্রাচীন অস্ত্র আর জাদুর জিনিসের শক্তিও প্রায় শেষ হয়ে গেছে। সেগুলো দ্রুত আবার চার্জ করা দরকার। এই জিনিসগুলোই ছিল তার আসল শক্তির ভরসা। তখন জানা গেল এই সব প্রাচীন জিনিসে সবসময় শক্তি ভরে দিত তাদের দলের চতুর্থ সদস্য লিসা। এই কারণেই ক্রে স্ট্রাইককে জিজ্ঞেস করল, লিসা তার মিশন থেকে কবে ফিরবে। স্ট্রাই উত্তর দিল, লিসার মিশন এখনো অনেক বাকি, ফিরতে অনেক সময় লাগবে। ক্রে চিন্তিত গলায় বলল, আমার সব জিনিস আবার চার্জ করতে হবে, আর লিসা ছাড়া এটা আর কেউ পারে না। স্ট্রাই তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, আমি সব সামলে নেব, সবকিছু আবার চার্জ করে দেব। এরপর স্ট্রাই ক্ল্যানের সব শিকারীদের একসাথে ডাকল। তারপর বলল, যেহেতু লিসা এখন এখানে নেই, তোমাদের মধ্যে কে তার এই দক্ষতাটা শিখতে চাও? মানা রিচার্জ করার ক্ষমতা পুরো গিল্ডেই খুব বিরল ছিল, আর এটা শেখাও ছিল ভীষণ কঠিন। তাই প্রথমে কেউ সাহস করে এগিয়ে এলো না, বরং দুইজন পরী মানুষদের দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে লাগল। তারা বলল, তোমরা তো কয়েকটা সাধারণ জিনিসও চার্জ করতে পারো না। ঠিক তখন এক নারী শিকারী হাত তুলল। সে বলল, আমি চেষ্টা করতে চাই। স্ট্রাই তখন ক্রের সংগ্রহ থেকে একটা সাধারণ আংটি তাকে দিল, যেন সে সেটাতে শক্তি ভরার চেষ্টা করে। অনেক কষ্ট করার পর অবশেষে সেই শিকারী আংটিটা আবার শক্তিতে ভরতে সফল হল। স্ট্রাইক খুশি হয়ে বলল, ভালো কাজ করেছ, এবার এগুলোও নাও, এগুলোতেও
এমনিতেও শক্তি ভরো। এতগুলো জিনিস দেখে শিকারী অবাক হয়ে গেলেও কিছু বলল না। সে আরও চেষ্টা করতে লাগল, যতক্ষণ না পুরোপুরি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন স্ট্রাই সবাইকে বলল, মানা রিচার্জ করার এই প্রশিক্ষণ তোমাদের নিজের শক্তিও বাড়াবে। যতবার তোমরা নিজেদের শক্তি শেষ করে ফেলবে, পরের বার শরীর আরও বেশি মানা তৈরি করবে, আর আমি সেটা আরও বাড়াতে সাহায্য করব। এরপর সে সেই শিকারীকে একটা বিশেষ ওষুধ দিল। ওষুধটা খাওয়ার পর মেয়েটা আবার জেগে উঠল, আর তার শক্তি আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেল। এটা দেখে সব শিকারী অবাক হয়ে গেল। তারা সবাই এই প্রশিক্ষণে যোগ দিতে চাইল। স্ট্রাইও রাজি হয়ে গেল। সে ক্রের সংগ্রহ থেকে এক একজনকে এক একটা অস্ত্র বা জাদুর জিনিস দিল, যেন তারা সেগুলোতে শক্তি ভরে অনুশীলন করতে পারে। এভাবেই লিসা ফিরে আসার আগেই ক্রের সব জিনিস আবার পুরোপুরি চার্জ হয়ে গেল। আর ক্রে সে তো একেবারে অবাক হয়ে গিয়েছিল। স্ট্রাই তার জন্য এত পরিশ্রম করছে, এত শক্তি খরচ করছে, এটা ভেবে তার নিজেরই খারাপ লাগছিল। সে বুঝতেই পারেনি এতদিন স্ট্রাইয়ের ওপর কত বড় বোঝা চাপিয়ে দিয়েছিল। এদিকে এক অভিজাত প্রাসাদে আর্ক রাজ্যের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করছিল। এই সেই লোক যে একসময় তাকে একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়েছিল। সেই অভিজাত ব্যক্তি আর্ককে বলল, ক্ল্যান ফার্স্ট স্টেপস ছেড়ে আমার সাথে সরাসরি কাজ করো। কিন্তু আর্ক ভদ্রভাবে ক্ষমা চেয়ে না করে দিল। সে বলল, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে, হাজার কৌশলের মাস্টারের কাছ থেকে। সে আসলে ক্রের কথাই বলছিল। অভিজাত লোকটা আর্ককে আর কিছু বলতে পারল না, যদিও তার মনে হতো আর্ক শক্তির দিক দিয়ে ক্রের চেয়েও অনেক এগিয়ে। পরে দেখা গেল ক্রে আর স্ট্রাই একসাথে অ্যালিজার বাড়ির দিকে যাচ্ছে। তখন জানা গেল লিসা আর ইভা আসলে দুই বোন, যদিও তাদের স্বভাব একেবারেই আলাদা। ক্রে তাদের দুজনকে নিজেরা স্ট্রাইয়ের সাথে রাতের খাবারের দাওয়াত দিল। এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই একসাথে বাইরে যেত, খাওয়া দাওয়া করত, আর সন্ধ্যার সময় একসাথে কাটাত। কিন্তু একই সময় অন্যদিকে আর্নল্ডও সেই একই রেস্টুরেন্টে ছিল। সেখানে গিয়ে সে এক লোকের সাথে ঝামেলা শুরু করে দিল। আর্নল্ডের দলের একজন জোরে চিৎকার করে বলল, তুই কি জানিস না একে? এ হলো আর্নল্ড, ড্র্যাগন স্লেয়ার, 7ম র্যাঙ্কের শিকারী। চাইলে তোদের মতো দুর্বল লোকদের একাই হারিয়ে দিতে পারে। এই কথা শুনে লিজার খুব রাগ হলো। সে এমন ভাব করল যেন আর্নল্ডকে দেখে খুব মুগ্ধ হয়েছে। তারপর হাসি মুখে তার কাছে গিয়ে বলল যে তাকে একটা পানীয় খাওয়াবে। কিন্তু আর্নল্ড কাছে আসতেই লিজা হঠাৎ পুরো শক্তি দিয়ে তাকে আঘাত করল। আর্নল্ড সোজা মাটিতে গিয়ে পড়ল। এতেই শেষ না, আর্নল্ডের দলের যারা তাকে থামাতে এগিয়ে এসেছিল, লিজা তাদের সবাইকে একে একে মাটিতে ফেলে দিল। লিজার অসাধারণ শক্তির সামনে কেউই দাঁড়াতে পারল না। কিছুক্ষণের মধ্যেই আর্নল্ড আর তার পুরো দল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তারপর লিজা সবার সামনে বলল, যতদিন আমি এই শহরে আছি, কেউ এই শহরের মানুষকে ছোট করে কথা বললে তার পরিণতি এটাই হবে। পুরো রেস্টুরেন্ট তখন আনন্দে ফেটে পড়ল। সবাই লিজার নাম ধরে চিৎকার করতে লাগল আর তাকে ধন্যবাদ দিল, কারণ সে আর্নল্ড আর তার দলের সামনে শহরের মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এরপর কি হবে? আর্নল্ড কি এই অপমানের প্রতিশোধ নিতে চাইবে? আর এত উচ্চ মর্যাদা থাকার পরও ক্রেই কেন এত অস্বাভাবিকভাবে দুর্বল? এই সব রহস্য জানা যাবে আমাদের গল্পের দ্বিতীয় সিজনে। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।